আপনাদের স্বাগত জানাই। আমি আমার আলোচনা শুনবার জন্যে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র এবং ভারতের কিছু সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে কিছুটা উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। তো এটা কি আসলে বাংলাদেশের জন্য চাপ না সুযোগ, সেটা নিয়ে আমি খানিকটা আলোকপাত করতে চাই। গত কয়েক সপ্তাহে দুটো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি ভারতের হঠাৎ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং অন্যটি হচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ ও তা আংশিকভাবে স্থগিত। এই দুটো ঘটনাই শুধু অর্থনৈতিক প্রভাবের দিক থেকে নয়, কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য কৌশল এবং বাংলাদেশের অবকাঠামোগত প্রস্তুতির দিক থেকেও বড় প্রশ্ন তৈরি করেছে। ভারতের এই সিদ্ধান্তের তাৎপর্য আসলে কি, বা হঠাৎ কেন এই সিদ্ধান্ত? গত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল, যার আওতায় বাংলাদেশের রপ্তানি কারো যে পণ্যগুলো রয়েছে সেগুলো স্থলপথে বেনাপোল পেট্রাপোল সীমান্ত পেরিয়ে কলকাতা এবং দিল্লির বিমানবন্দর ব্যবহার করে দ্রুত এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পণ্য বিদেশে পাঠাতে পারছিল। বিশেষ করে দ্রুত ফ্যাশনের বাজারে, যেখানে লিড টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতীয় বিমানবন্দরগুলো বাংলাদেশের বিকল্প হিসেবে একটি কার্যকর বিকল্প হিসেবে গড়ে উঠেছিল। কিন্তু ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি হঠাৎ করেই 8 এপ্রিল 2025 তারিখে এই সুবিধা বাতিল করে দেয়। এই ঘোষণার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিক ওই সময় ঢাকায় বিদেশি সম্মেলন চলছিল, যেখানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত করবার রূপরেখা তুলে ধরা হচ্ছিল। এরকম একটা পরিস্থিতিতে কিছু বিশ্লেষক সিগন্যালিং বা একটি রাজনৈতিক বার্তা পাঠানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন ভারতের এই সিদ্ধান্তকে। প্রশ্ন হচ্ছে, ভারত এই বার্তা কার উদ্দেশ্যে দিল? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট, নতুন অন্তর্বর্তী সরকার, প্রবাসী বিনিয়োগ এবং চীনের প্রভাব বৃদ্ধির সাথে এর কোনো সম্পর্ক আছে কি না? এই প্রশ্ন বা এই প্রশ্নের উত্তর খোঁজা অত্যন্ত জরুরি। বাংলাদেশ প্রতি সপ্তাহে প্রায় 3400 টন পণ্য বিমানপথে রপ্তানি করে, যার 600 টন যেত ভারতের বিমানবন্দর ব্যবহার করে। এটি পোশাক শিল্পের প্রায় 18% বিমান চালান। ভারতীয় রুট বন্ধ হওয়ার ফলে সব কিছু আবার ঢাকা বিমানবন্দরে ফিরে আসছে, যেখানে অবকাঠামো সীমাবদ্ধতা দীর্ঘদিনের অভিযোগ। অফ সিজনেও এখানে দৈনিক 800 টন চালান হয়, পিক টাইমে তা 1200 টনে পৌঁছে যায়, যেখানে হ্যান্ডলিং ক্যাপাসিটি মাত্র 300 টন। পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। এরকম একটা পরিস্থিতিতে রপ্তানিকারকদের বা এক্সপোর্টারদের খরচ বাড়বে, শিডিউল বিঘ্নিত হবে এবং জরুরি অর্ডার সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। ঢাকা বিমানবন্দর এক ধরনের সম্ভাবনা, থার্ড টার্মিনাল তৈরি হয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে। তার লিমিটেশনসগুলো আমরা এতদিন ধরে দেখে আসছি। অর্থাৎ আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলছি, এবং এর তৃতীয় টার্মিনাল এখন আলোচনার মধ্যে রয়েছে। এটি যদি চালু হয়, আধুনিক স্ক্যানিং, তাপমাত্রা নিয়ন্ত্রিত কার্গো সুবিধা এবং গতি বাড়বে নিঃসন্দেহে। এটি শিল্পপতিরা স্বাগত জানালো। তারা বলছেন যে অবকাঠামো থাকলেই হয় না, দক্ষতা এবং ব্যবস্থাপনাও চাই, এবং যেটা অত্যন্ত জরুরি বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কার্গো হ্যান্ডলিংয়ের দুর্বলতার জন্য অতীতে একাধিকবার বিদেশি ক্রেতারা নোটিশ দিয়েছিলেন, যা এখনও আবার সামনে আসতে শুরু করেছে। ঢাকায় প্রতি কেজি পোশাক রপ্তানির খরচ ডলারের হিসেবে $3.20 মতো, পিক সিজনে সেটা $4 মার্কিন ডলার 50 সেন্টসের মতো। অন্যদিকে ভারতের মাধ্যমে সেটি $2.60 পড়তো। ফলে প্রতিযোগিতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, কিন্তু একটা আমরা লক্ষ্য করছি।
এবং এরই মধ্যে যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক সেটা আসলে আমাদের জন্যে কোনো সমাধান কিনা, অস্থায়ী এক ধরনের স্বস্তি কিনা বা টেনশনের কিছু কিনা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের আমরা সবাই জানি যে তৈরি পোশাকের অন্যতম বৃহৎ বাজার। গত বছর $845 কোটি পণ্য রপ্তানি হয়ে, যার বিপরীতে আদায় হয় $127 কোটি শুল্ক। গড় শুল্ক হার হচ্ছে 15%, যা অন্যান্য এলডিসি দেশের চেয়ে বেশি। 2025 সালের এপ্রিলের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা শুল্ক ঘোষণা করেন। বাংলাদেশ সহ 75টি দেশের উপর নতুন 10 থেকে 37% অর্থাৎ 10 to 37% পর্যন্ত শুল্ক বসানো হয়, যার মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক শুল্ক হয় 37% পর্যন্ত, অর্থাৎ 37% পর্যন্ত। এর ফলে মার্কিন ক্রেতারা একের পর এক অর্ডার স্থগিত করতে থাকেন, মূল্যছাড় দাবি করে এবং অনেক ক্ষেত্রে শিপমেন্ট পিছিয়ে দিতে অনুরোধ জানায়। সো এই চাপের মুখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি কূটনৈতিক চিঠি দেওয়া হয়। ফলে 9 এপ্রিল থেকে এই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়। এটা অবশ্য বাংলাদেশে বলছে যে বাংলাদেশের চিঠির প্রেক্ষিতে এটা করা হয়েছে, কিন্তু এই সুবিধাটা আসলে সকলের জন্যই প্রায় সকলের জন্যই করা হয়েছে। কাজেই এটা শুধুমাত্র বাংলাদেশের জন্যে সেটা মনে করবার তেমন কোনো কারণ আছে বলে মনে হয় না। এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়? বিশেষজ্ঞদের মতে এই 90 দিন কেবল স্বস্তির নয়, এটি একটি সুযোগ। এই সময়ের মধ্যে বাংলাদেশকে কূটনৈতিক স্তরে উচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হবে। একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা জিএসপি পুনর্বহালের মতো সুবিধা নিশ্চিত করবার চেষ্টা চালাতে হবে। এছাড়া অন্যান্য যে প্রতিযোগী দেশ রয়েছে, যেমন ভিয়েতনাম, ভারত, কঙ্গো কিংবা মিশর, যারা আগেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে, তাদের চেয়ে পিছিয়ে থাকলে কিন্তু চলবে না বাংলাদেশকে। আমরা লক্ষ্য করি যে বাংলাদেশ আসলে অনেক ক্ষেত্রেই এইসব জায়গায় খুব পিছিয়ে আছে। এখানে চীন ফ্যাক্টরটা একটা বড় বিষয়, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে যে ট্রাম্প প্রশাসন চীনের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 145% করে দিয়েছে। চীনের 21% অর্থাৎ 21% মার্কেট শেয়ার ধসে পড়লে সেই জায়গায় প্রবেশের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে হবে বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ভারত। এর মধ্যে বাংলাদেশই এখন সবচেয়ে প্রতিযোগী, কম খরচে উৎপাদন, অভিজ্ঞ শ্রমশক্তি এবং স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলা বিবেচনায় এই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ থাকবে। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হলে সরকারকে দ্রুত রপ্তানিকারকদের নীতিগত সহায়তা দিতে হবে। ট্যাক্স ছাড় যেটা তারা সবসময় চান, দ্রুত পোর্ট পরিষেবা, ব্যাংকিং সাপোর্ট এবং আন্তর্জাতিক মুদ্রা বাজারের যে স্থিতিশীলতা সেটা অত্যন্ত জরুরি। সো সব মিলিয়ে এখন চূড়ান্ত যে ভাবনা সেটা হচ্ছে যে বাংলাদেশ আসলে কোন পথে যাবে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের মধ্য দিয়ে যে বার্তা স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশকে আর আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে চলবে না। এই কথা আমি বহুদিন ধরে বলছি, এই ব্লগে বলছি, আমি লিখে বলছি, আমি আমার টেলিভিশন শোতে বলবার চেষ্টা করছি। এখন দরকার যেটা সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ কূটনৈতিক তৎপরতা, দক্ষ এবং আধুনিক অবকাঠামো এবং রাজনৈতিক ঐকমত্যে একটি বাণিজ্য সক্ষমতা নির্মাণ। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের যে আবর্ত তৈরি হয়েছে, এই আবর্তে বাংলাদেশকে এখন আর স্বল্পোন্নত দেশ হিসেবে সান্ত্বনা দেওয়ার দিন শেষ। এখন সময় নিজেকে পূর্ব এশিয়ার বিকল্প হাব হিসেবে তুলে ধরা, আর তার জন্যে রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা, সুশাসন এবং আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্কই হতে পারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের রক্ষা কবচ। এখন প্রশ্ন বাংলাদেশ এই পথে হাঁটবে কিনা এবং সেই পথে হাঁটবার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক স্থিতিশীলতা সেটা অত্যন্ত জরুরি, এবং সেই স্থিতিশীলতা নিশ্চিত করবার জন্য বাংলাদেশে একটা সাংবিধানিকভাবে
জনগণের নির্বাচিত বা জনগণের প্রতিনিধিত্বের সরকার জরুরি এবং তার জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা সেই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং দ্রুততার সঙ্গে তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার আলোচনা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।